মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো প্রথমেই বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি কিন্তু বুঝতে পারছি অনেকেই সাবস্ক্রাইব করোনি। তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের ব্লগ আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো বুঝতেই পারছো, বিয়েবাড়ি যে গিয়েছিলাম তার পরের দিন বা তার দুদিন পরের যে খাটুনিটা, সেটা আমাকেই খাটতে হবে স্বাভাবিকভাবে। তো শাড়ি, জামা কাপড়, ছেলের পাঞ্জাবি, চোস্তা সমস্ত কিছুই ভালোভাবে দুদিন ধরে রোদ খাইয়েছি। তো আমি সবসময় কাচাকুচিটা ঠিক খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় কি, রোদ খাওয়ালেই বেশ মনটা শান্তি হয়। নতুন জিনিস, ভালো জিনিস বাড়িতে না কাচাই ভালো। তো ভালোভাবে দুদিন ধরে ছাদে একদম মাদুর পেতে এগুলোকে সব রোদ খাইয়েছি। তো আজকে আমি এগুলো গোছগাছ করছি। তো আজকে গোছগাছ করছি মানে তোমরা ভাববে যে কবে বিয়েবাড়ি গেছে আজকে গোছগাছ করছে, মানে আজকে আমি সময়টা পেয়েছি গোছগাছ করা। তো কিছু করার নেই, নিজের হাতে সমস্তটা A to Z সংসারের সব কাজ করা, তো তাই ঠিকমতো সময় না পেলে এগুলোও আমি করার টাইম পাচ্ছিলাম না। তো আজকে দেখলাম যে বর গেছে বাজারে মাছ আনতে। তো সেই মুহূর্তে আমি ভাতটা বসিয়ে দেখলাম ভাতটা হোক, ততক্ষণও বাজার থেকে ফিরতে ফিরতে আমার এই কাজটা হয়ে যাবে। তো এইটাই টাইমটা, বেশ ভালো টাইম এই কাজটা করে নেওয়া। তো সেই কারণেই আমি আসলে এই কাজটা করতে চলে এলাম, যে অনেক দিন ধরেই পড়ে আছে জামা কাপড়গুলো, তো চলো ভাঁজ করে নিই বলে। দেখো, আমার দুটো শাড়ি, ছেলে যেটা শেরবানিটা পরেছিল সেটা, বরের জামা সমস্ত কিছুই পড়ে আছে। তো সবই আমি একদম ভাঁজ করে যার যেখানে রাখার স্থান সেখানে রেখে দেবো। আর কদিন ধরে ভাবছি আমি আলমারিগুলোও পরিষ্কার করব। তো ছেলের আলমারিটা করতে হবে, আমারটাও করতে হবে। তো জানি না কবে করব, ভাবছি, মানে শুধু ভেবেই যাচ্ছি যে পরিষ্কার করতে হবে। সেই এনার্জি নিয়ে সেই কাজটা আর করা হয়ে উঠছে না। কারণ আলমারিটা পরিষ্কার করা একটা বেশ হেডেকের কাজ আমার যেটা মনে হয়। একটু যদি সময় ধরে না করা যায় তাহলে কিন্তু হয় না। তো চলো, সেইটা তো পরিষ্কার করবই, দেখি কবে করা যায়। তো এই বিছানাটা কিন্তু আমি সকালবেলা একবার গুছিয়ে গেছি, কিন্তু তোমাদের দেখে সেটা বোঝার উপায় নেই। তবে হ্যাঁ, চাদরগুলো, গায়ে যে চাদরগুলো এখন দিয়েছিলাম রাত্রিবেলা, সেগুলো যে গুছিয়েছি সে কথা মিথ্যা কথা বলবো না, যে সেগুলোও আমি গুছিয়ে গিয়েছিলাম, সেগুলো গুছোইনি। কিন্তু বিছানাটা আমি গুছিয়ে বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে গিয়েছিলাম, আর চাদরগুলো ভেবেছিলাম পরে গুছাবো। তো যাই হোক, সেটা এখন বোঝার উপায় নেই। তার একটাই কারণ, সবাই বসে চাটা খেয়েছে। তো চা খাওয়ার সময় আবার একটু বাঙালিতে জানো তো আইসি করে চা খেতে হয়। মানে একটা বেশ কোলে বালিশ থাকবে, একটা বেশ পাশে বালিশ থাকবে, একটাতে বেশ একটুখানি ঠ্যাংটা ছড়াতে পারবো। এরমভাবে একটু চাটা খেলে সকালে যেন মনে হয় ঠিকঠাক চাটা খাওয়া হলো, মানে আমার বরের, আমার ছেলের এরকমই মনে হয়। তো সেইভাবে চা খেতে গিয়ে হয়েছে। তো তারপর দেখো, বিছানার চাদরগুলোকে একদম ভাঁজ করে নিলাম, ভাঁজ করে বিছানাটাকে ঝেড়েও নিয়েছি। তো এবার আমি যেটা করব, সপ্তাহে একদিন করে আমাকে এটা করতেই হয়, সেটা হলো ড্রেসিং টেবিলটা প্রচণ্ড ধুলো জমে। কারণ দেখো, কাঠের যে ড্রেসিং টেবিল হলে বা কাঠের যদি কোনো জিনিস হয়, সেটাতে ধুলোটা কিন্তু খুব একটা বোঝা যায় না যতটা কাঁচের জিনিসে হয়। তো কাঁচের যেহেতু আমার ড্রেসিং টেবিলের ওপরটা পুরোটাই, তাই ধুলো জমলে বড্ড দৃষ্টিকটু লাগে। তো বাপের বাড়ি থেকে এসে একবার পরিষ্কার করেছিলাম, তো তারপর থেকে করা হচ্ছিল না। তো সেই কারণে আমি দেখলাম আজকে আর যখন ওর আসতে দেরি আছে, আর আমি মেন কাজ মানে ভাতটা যেহেতু বসিয়েই দিয়েছি, তো এটাকে আমি আগে পরিষ্কার করব। তো সেই কারণে আমি আগে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, এক কাজে পৃথক ফল কেন হবে, আমি এইটাই সবসময় ভাবি, যে ড্রেসিং টেবিলটা যখন পরিষ্কার করছি তখন আয়নাটাও তো অবশ্যই পরিষ্কার করব। আর তার সাথে সাথে শোকেসটা আর আলমারিটাকেও একবার যদি মুছে নিতে পারি কলিন দিয়ে, তাহলে সেটাও পরিষ্কার থাকবে এখন কদিন। তো সেই কারণেই আর কি ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো, আমি ঝকঝক তকতকে। এবার আমি ড্রেসিং টেবিলে মুখ দেখলেই আমার মুখ একদম চকচকে লাগবে, যেখানে একটা ছোট্ট ব্রণ হলেও আমি ধরে ফেলবো যে ওই জায়গায় আমার একটা ব্রণ হয়েছে। এতটাই ঝকঝকে তকতকে করে ড্রেসিং টেবিলটাকে কলিন দিয়ে একদম মুছে ফেলেছি। আর তার সাথে দেখো, এখানে শোকেসটাকেও মুছে নিচ্ছি। আর তার সাথে এই যেখানে জল থাকে, জলের র্যাকটা, মানে জলের যে টুলটা, সেটাকেও আমি ভালো করে মুছে নেবো। সেখানেও ধুলো পড়ে, কেন মিথ্যে কথা বলবো, ভালো রকম ধুলো পড়ে। আর তার সাথে অবশ্যই আলমারিটাকেও একবার মুছে নিলাম।
মুছে নিয়ে এইসব কাজ করতে করতে আমার পতিদেব চলে এসছেন। তো তাড়াতাড়ি করে কি রান্না করব, তো বলছে তুমি এখনও ভাত বসাওনি? হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে তোমায় চিন্তা করতে হবে না, কারণ তুমি কি আনবে সেই অনুযায়ী আমি শুধু রান্নাটা করব। তো দেখলাম কাঁকরোল এনেছে, তো দেখলাম কাঁকরোল ভাজা, তো আমাদের বাড়ির 3 জনেই আমরা খুব খেতে ভালোবাসি, তো ওই জন্য কাঁকরোলটাকে ভেজে নিলাম। তো কাঁকরোলটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে কিন্তু অনেক টাইম লাগে। হ্যাঁ, এখানে আমি কিন্তু অল্প টাইমের মধ্যে দেখিয়েছি, কারণ ব্লগটা বেশি বড় হয়ে যাবে, বুঝতেই পারছো ব্যাপারটা। সমস্ত রকম নিয়েই তো আমাকে চলতে হয় আর কি। তো চলো, কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, কাঁকরোলগুলোকে তুলে ফেললাম। তুলে ফেলে ওই তেলের মধ্যেই আমি কিন্তু মাছ দেবো। আর তেল কিন্তু আমি বেশি খরচা করব না, এই তেল খরচা নিয়ে আমার সাথে খুব অশান্তি হচ্ছে আমার বরের, অত্যাচার করছি নাকি তেল খরচা করে করে। তো ওই তেলের মধ্যে আমি কিন্তু মাছ দিয়েছি, দেখো ওই তেলের মধ্যে আমি মাছের ঝোল করব। তবে হ্যাঁ, কদিন ধরে একটুখানি সেই পাস্তা করেছিলাম না, একটুখানি সাদা তেল আঁশ হয়েছিল, তো সেই তেলটা কী করব বলো, সেই তেলটা তো অন্য কিছুতে দেওয়া যাবে না, সেই তেলটাকে একটুখানি দিয়ে দেবো। সেটা তো আর বর দেখতে পাচ্ছে না, সেটা অল্প, খুবই অল্প, বিশ্বাস করো, সাদা তেল অল্প। এই দেখো আমি দেবো, তোমরা বুঝতেই পারবে, খুবই অল্প। এই দেখো এইটুকু তেল খালি আমি দিয়ে দিলাম, যে এটা আমার আঁশ তেল, এটাকে আমাকে আঁশ রান্নাতেই দিতে হবে। তো এবার আমি ওই জায়গাটাকেও মেজে ধুয়ে নিতে পারবো, তো সেই কারণেই আর কি ওটাকে আলাদা করে রেখেছিলাম। আর মাছ দিয়ে পটল আলুর ঝোল তো বুঝতেই পারছো, বেশি তেল ফেল দেওয়া দরকারও লাগে না, একদম ফ্যানফ্যানে ঝোল হবে। তো পেঁয়াজ আলু পটল সব ভেজে নিয়ে একদম সমস্ত রকম গুঁড়ো মশলা, আদা টমেটো বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাশের গ্যাসেই ফুটছে গরম জল, জলটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো, দিয়ে চাপা দিয়ে আমি করব এবার সবথেকে বিরক্তকর কাজ, সেটা হলো আনাজ গোছানো। তো চলো, ব্যাগটা নিয়ে চলে এসেছি, আর তার সাথে একদম ফ্রিজ থেকে আনাজের বাস্কেটটাও নিয়ে চলে এসেছি। তো আনাজগুলো গুছিয়ে নিয়ে আগে পুরনো আনাজগুলোকে আলাদা করতে হবে, এটাই হলো ব্যাপার। আর এটা আমার ওপর না একটা অত্যাচার, বিশ্বাস করো, একটা অত্যাচার। এই যে জিনিসের ওপর জিনিস আনে, তোমরাই দেখলে যে প্রায় 5টা থেকে 6খানা টমেটো আছে, আবার টমেটো এসে গেছে আমার বাড়িতে প্রায় 8 থেকে 10খানা। এগুলো অত্যাচার গো, বিশ্বাস করো, এগুলো অত্যাচার। তো সেই অত্যাচারগুলো আমাকে সহ্য করতে হয়, স্বামী অত্যাচার করছে, আমি সহ্য তো করবই। এরপর দেখো 2 চুবড়ি পেঁয়াজ আছে, তার উপরে আবার পেঁয়াজ এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ছোটো চুবড়িটার মধ্যে 8 চুবড়ি পেঁয়াজ আছে, এটা তো আমার 1 চুবড়ি ভর্তি ভর্তি পেঁয়াজ ছিল, আবার পেঁয়াজ এসছে, আবার রসুন এসছে। এই যে অত্যাচারগুলো, এগুলো আমাকে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করতে হয়। বাবা মা দিয়ে দিয়েছে, কী আর করব। তো স্বামী যা অত্যাচার করবে মুখ বুজে তো সহ্য করতে হবে, গরিব বাপ, তার কাছে তো আর ফিরে যেতে পারবো না, তাই না? তো সেই কারণে মুখ বুজে সব অত্যাচার সহ্য করতে হয়। এরপর আলু, সেটাও তাই। তোমরা কী ভাবছো আলু চুবড়ি আমার ফাঁকা? ফাঁকা নয়, একটা চুবড়ি ভর্তি আছে, আবার একটা চুবড়িতে রাখলাম বাকিটা। এরপর আবার 2 দিন পর বলবে কী আনতে হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, একটা প্যাকেটে লঙ্কা আছে, আবার এটা আলাদা একটা বাস্কেট করলাম। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোলও একদম কমপ্লিট। তো মাছের ঝোলটাকে আমি ঢেলে ফেলবো, ঢেলে ফেলে আগে ওনাকে খেতে দিয়ে ওনাকে আগে কাজে বার করব। তারপর আমি ঘর দালান ঝাঁট দেওয়া মোছা এই সমস্ত কাজগুলো করব। তো ওনার খাওয়া হয়ে গেছে, এবার আমি ঘর দালান মুছতেও চলে এসেছি, আর ছেলে গেছে পড়তে, ছেলে এলে তারপর ছেলে আর আমি জলখাবার খাবো, ঠিক আছে? তো সেই কারণে আমি দেখলাম যে অনেকটা হাতে টাইম আছে, আমি ঘর দালানগুলো মুছে নিই। দেখো ঘর দালানগুলো আমি মুছেও নিচ্ছি, আর মুছতে মুছতে একদম সব একদম 3তলা থেকে, কিন্তু 3তলা থেকে আমার পক্ষে দেখানো সম্ভব হয়ে উঠছে না। তো ওই ভারী মোটা গাবদা ট্রাইপড নিয়ে ওই 3তলায় যাওয়া আমার পক্ষে, সত্যি কথা বলছি, খুব অসুবিধার কাজ, প্রচণ্ড অসুবিধার কাজ। ওই জন্য আমি শুধু ওই শোবার ঘরটা দেখালাম আর এই ছেলের ঘরটা দেখালাম, এর থেকে বেশি না। তোমরা যেন আবার ভেবো না যে 2টো ঘর মুছে আমি ক্ষান্ত হয়েছি, আমি কিন্তু সব মুছেছি, কিন্তু সেগুলো আমি দেখাতে পারিনি, সরি। তো এই ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপর আমি বারান্দা, বারান্দা তো আমার মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত বারান্দা, সে বারান্দাও আমি মুছে নিয়েছি। রান্নাঘর তো রান্না করে মোছা হয়েই গেছে, এরপর চলে আসবো গ্যাস মোছা, বাসন মাজা, এই সমস্ত কাজে। এই সব টুকিটাকি কাজ প্রচুর থাকে গো সংসারে। এই সব কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না, নিজে হাঁপিয়ে যাই যে এরপর আমি কি করব সেই চিন্তা করতে করতে, যে আরও কিছু আছে, মানে আমি তো রোবট, খালি করেই যাব করেই যাব করেই যাব। আমি বলে না, সমস্ত বাড়ির বউরাই রোবট, হ্যাঁ, যে তারা শুধু করেই যাবে। হ্যাঁ, পরপর কাজ, একদম সকালবেলা বিশেষ করে আমি দেখেছি আমার কাজ আমাকে পুরো প্যাট করে চেয়ে থাকে, আমিও কাজের দিকে প্যাট করে যেতে, মানে যেদিকে তাকাবো সেই দিকে কাজ, যেদিকে দেখাবো।
তো যাই হোক, আমার একটা কি হয়, এই যে সকালবেলা আমার বর যদি কাজেটা বেরিয়ে যায় তাহলে আমার রান্নাটা হয়ে যায়। এর থেকে যে মানে রান্নাটা যদি তোমার হয়ে যায় না, তো কী শান্তি সেটা বলে বোঝাতে পারবো না। যারা সকালবেলা রান্না করে তারাই একমাত্র আমার এই শান্তির কথাটা বুঝতে পারবে। আর রবিবারটা আমার ওই কারণে দেরি হয়, বাজার আসবে দেরিতে, সমস্ত কিছু দেরিতে, তো একটার আগে আমি রান্নাঘর থেকে বেরোতেই পারি না। আর যেমন মনে হয় পুরো বেলাটাই আমি রান্নাঘরকে দিয়ে দিলাম, একটু শুলাম না, একটু ফেসবুক ঘাঁটলাম না, একটু হোয়াটসঅ্যাপ ঘাঁটলাম না, একটু ইউটিউব দেখলুম না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, গ্যাসটা তো আমার একটা বাতি কাছে, জানোই গ্যাস আমি 2-3 বার করে না মুছলে আমার যেন মন শান্তি হয় না, কেন কে জানে। এটা কার এরকম বাতি কাছে আমায় একটু বলো তো, আমার তো আছে। তো যাই হোক, গ্যাস প্রায় 2-3 বার করে মুছে ফেলে এবার চলে এসেছি বাসন মাজতে। এই রোজের এক কাজ আমিও করি, তোমরাও দেখো, কিন্তু দেখো এর থেকে এক্সট্রা কিন্তু কিছু দেখানোর আছে বলো তো? একটা হাউসওয়াইফ এর থেকে এক্সট্রা কী দেখাবে বলো তো রোজের রোজ? আর আমাদের তো সেই বিশাল কিছু নেই যে আজকে আমি একটা ফ্ল্যাট কিনলাম, চলো তোমাদেরকে দেখাতে যাই, আজকে আমি এই এত শপিং করেছি, চলো তোমাদেরকে দেখাই। সম্ভব নয় ভাই, আর এই লকডাউনের পক্ষে তো সম্ভবই নয় সব করা। তো এইসবই দেখতে হবে। হ্যাঁ দেখো, আর তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে পারো তো আমিও এগিয়ে নিয়ে যাব, তখন আমিও শপিং করব, তোমাদেরকে দেখাবো। এই হলো ব্যাপার। তো চলো, এদিকে তো দেখছোই বর কিরম অত্যাচার করে বাজারের ওপর বাজার আনছে, আর তোমরা আমার ওপর অত্যাচার করো না প্লিজ। তোমরা এবার অন্তপক্ষে আমাকে ভিউ দাও, ওয়াচ টাইম বিশাল আসছে, এদিকে ভিউ নেই, কেন গো এরম করছো? অন্তপক্ষে ভিউটা তো দাও, তাই না? যাই হোক, চলো বাসনগুলো মেজে নিই। তোমাদের সাথে কথা বলতে না অনেক কোথায় হারিয়ে গিয়েছিলাম কথা বলতে। তো চলো বাসনগুলো মেজে নিই। আমি ভুলেই গেছি যে আমার এত বাসন পড়েছে, এগুলো আমার মাজতে হবে। তো মেজে ধুয়ে তারপর একটা শান্তির জায়গায় আমি আসতে পারবো। সকাল থেকে কোনো দেখাই হয়নি তোমাদের সঙ্গে, শুধু কাজ করে যাচ্ছি। তো টুকটাক অনেক রকম জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, সেটা একটা দিন রোদ খাইয়েছি। তো আজকে সেইগুলো দেখলে পুরো ভাঁজ করে ফেলেছি। আর রান্না তো কমপ্লিট। সকাল থেকে তো কি বলবো, যে তোমার আমি তো বলি এতটাই সকালবেলা আমার কাজের তাড়া থাকে যে জম এলে বলবো, জম তুমি এখন বাড়ি যাও, পরে আমায় নিতে আসো। প্রচণ্ড কাজের তাড়া, যতক্ষণ না পর্যন্ত বরকে রান্না করে খেতে দিয়ে ও যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাজ কমে না। তো এবার এই সকাল থেকে এতটা কাজ করার পর জলখাবার খেয়ে আমি নিজেই একটু হাঁপিয়ে যাই, যেটা সত্যি কথা। মনে হয় একটু বসি, একটু রেস্ট নিই, তারপর আবার স্নানে যাবো। আর যেদিনকে সকালবেলা অত রান্নার তাড়া থাকে না, স্নান টান কমপ্লিট হয়ে যায়, সেদিনকে কোনো অসুবিধা হয় না, মোটামুটি ঠিকই থাকে। স্নানটা কমপ্লিট করে ফেললি, তারপর রান্নাঘরে ঢুকি একদম পুজো টুজো ছেড়ে। কিন্তু যেদিনকে তোমার এই অসুবিধা হয়ে যায়, ও সকালবেলা যেদিনকে বলে তাড়াতাড়ি খেয়ে বেরোবো, সেদিনকে যদি আমি দেখেছি এই সমস্ত বাসি কাজ সেরে যদি আমি স্নান করে রান্না বসাতে যাই তাহলে প্রচণ্ড লেট হয়ে যায়, আর একটা ফোঁটা বসার টাইম পাওয়া যায় না। তো আজকে যেহেতু মাথাটা শ্যাম্পু করবো, আর হাতটা দেখো এখন অনেকটা ঠিক আছে, কাঁটাটা যে খুব একটা বোঝা যাচ্ছে তা নয়, এখন অনেকটাই ঠিক আছে, কিন্তু ব্যথাটা নেই। প্রচুর পরিমাণে বরফ দিয়েছিলাম। আর আমি দেখলাম, তোমাদের একটা ভালো টিপস দিয়ে রাখি, আমার বোরোলিনটা কদিন ধরে শেষ হয়ে গিয়েছিল, আর হাতটা যখন কেটেছে তখন প্রচণ্ড রক্ত বেরিয়েছিল, প্রচুর। আমার কাছে তখন হাতের কাছে কী ছিল বলো তো, ডাল ভাতের ন্যাকড়াটা। তো সেই ন্যাকড়াটাকেই আমার ছেলে অর্ধেকটা কেটে আমি বললাম হাতটাতে চিপে ধর, তো চিপে ধরেছিল, ফলে সেই ন্যাকড়াটা পুরোটা লালে লাল হয়ে গেছিলো, প্রচণ্ড রক্ত বেরিয়েছিল। তো সেই সময় কী করব দেখতে দেখতে তো আমি ইউটিউব থেকে সার্চ করেই আমার ছেলে দেখলো
বরফ তো দিচ্ছি, বরফটা দিলে তো তোমার কী হবে, ব্যথাটা একদমই হবে না। বরফটা এমন একটা জিনিস, ব্যথা একদমই নেই। আমার এতটা কেটেছে কিন্তু ব্যথা নেই। আর এই যেহেতু এই ওপরটাতে না, তো ব্যান্ডেড লাগাতে খুব অসুবিধা। তো যাই হোক, দিলাম কফি পাউডার, একদম পূর্ব কাজ করলো কফি পাউডার। এত ভালো কফি পাউডার যে কাটা জায়গায় কাজ করে সত্যি আমি জানতাম না। তো কফি পাউডারটা নিয়ে এখানটা যেমনি চিপে ধরলাম, সঙ্গে সঙ্গে ওখানটা জমাট বেঁধে গেল আর রক্ত বন্ধ হয়ে গেল। যদি বাড়িতে লাল ওষুধ বা অন্যরকম কিছু ওষুধ না থাকে, তো সঙ্গে সঙ্গে আমি বলছি অনেকের বাড়িতেই কফি পাউডারটা থাকে, কফি পাউডারটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম একদম রক্তটা জমে গেল আর রক্ত সেই মুহূর্তে বেরোনি। তবে হ্যাঁ, কাঁচা জায়গায় তো ঠোক্কর খেলে রক্ত বেরোবেই। তো সেদিনটা খুবই কষ্ট হয়েছে। পরের দিনকে সেদিন রাত্রিবেলাও আমার ভীষণই কষ্ট হয়েছিল, মাঝে মাঝেই হাতটা টনটন করে উঠছিল। তো পরের দিনকে ঠিক আছে, অসুবিধা কিছু হয়নি। তবে এখনও অসুবিধা কী বলো তো, এই যে চুল টুল আঁচড়াতে গেলে না, একটা যদি চুলের ভিতরে ঢুকে যায় বা একটা সুতো, বাপরে সঙ্গে সঙ্গে রক্ত বার করে দিচ্ছে, এতটাই কষ্ট। আর এই মাথাতে একদমই ব্যান্ডেজ লাগানো যায় না ঠিকমতোভাবে। তো যাই হোক, এইভাবেই চলছে। এবার কাজ বলতে ছেলে আর আমি খাবো, দেখলেই তো মাছের ঝোল আর কাঁকরোল ভেজেছি, আর কালকের একটু ঢ্যাঁড়স পোস্ত আছে, ব্যাস হয়ে যাবে। ছেলে আর আমি খাবো, বাসন মাজবো, তারপরে একটু রেস্ট নেবো। এতক্ষণ ধরে ছেলে অনলাইন ক্লাস করছিল, নইলে আমার অনেকক্ষণ স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো চুলটা শুকিয়েও গেছে, অনেকক্ষণ স্নানও কমপ্লিট হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, জামা কাপড় ছাদে মেলে দিয়েও চলে এসেছি। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো এখানেই এন্ড করলাম।